নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে আমি একটা টপিক নিয়ে ডিসকাশন করব, ইন জেনারেল টপিক হবে। লাস্ট যে ভিডিওটা রয়েছে সেখানে কোশ্চেন অ্যান্সার সেশন আমি একটা রেখেছিলাম। তার পরিপ্রেক্ষিতে 2-3টে রিকোয়েস্ট আমার কাছে এসছে, যেগুলো নিয়ে আমি ইন ডিউ কোর্স অফ টাইমও ডিসকাস করব। তার মধ্যে একটা জিনিস সবাই গুরুত্ব দিয়ে বলেছে যে স্যার রিভিশন টেকনিকটা একটু আমাদের ভালো করে বলে দিন, কী করে দিতে হয়, আমাদের কিছু জিনিসই মনে থাকছে না। তো রিভিশন টেকনিক নিয়ে আমি আজকে একটা ভিডিও করব। এই ভিডিওটা আমি আগেও করেছিলাম, আমি কেন যেন খুঁজে পাচ্ছি না, অনেক দিন আগে 1-2 বছর আগে হয়তো একটা বানিয়েছিলাম। সেম টাইপেরই জিনিস বলবো, তার সাথে কিছু মডিফিকেশানসও থাকবে। তো তোমরা একটু দেখে নাও, দেখবে তোমাদের কাজে লাগবে। এটা যে কোনো টেকনিক্যাল ফিল্ডের লোকই দেখতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ কি, যে কোনো টেকনিক্যাল স্টাডিজ যখন পড়া হয় এই ওয়েতেই রিভিশন দেওয়াটা উচিত আমার মনে হয়। পুরো ভিডিওটা দেখবে, বেশি বড় করব না। চলো লেটস স্টার্ট দ্য লেকচার। সবার প্রথমে দেখো, রিভিশন যখন তুমি করবে তখন দুটো জিনিস আমি ধরছি যে তুমি পড়তে যাচ্ছ ইন দ্য সেন্স, প্রথমে আমি রিভিশনের আগে ধরে নিচ্ছি তুমি নতুন কোনো একটা জিনিস পড়ছো। তো যখন তুমি নতুন কোনো একটা জিনিস পড়বে, তোমার কাছে একটা প্রি রিকুইজিট আছে, সেটা থাকতেই হবে। কি জিনিস দেখো ভালো করে, তোমার কাছে একটা প্রপার নোটস থাকতে হবে। এটা কিন্তু মাস্ট। এই নোটসটা 2 ফরম্যাটেই তোমার কাছে থাকা উচিত, ইন বোথ দ্য ফরম্যাট। কী কী ফরম্যাটে? একটা হচ্ছে হার্ড কপি আর একটা হচ্ছে সফট কপি। এবং এই দুটো ফরম্যাটই সবচেয়ে বেটার, বেস্ট হয় যদি তোমার নিজের হ্যান্ডরাইটিং হয়, নিজের হ্যান্ড রিটেন নোট। ইফ ইট ইজ ইউর ওন হ্যান্ড রিটেন নোটস, এই জিনিসটা হচ্ছে একদম মাস্ট, তুমি এটা মনে রাখবে। এটা সবার প্রথমে তোমার কাছে থাকা উচিত ম্যাটেরিয়াল হিসাবে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো যদি ধরি, টোটাল 14টা সাবজেক্টস রয়েছে। আমি আরও বেশি থাকতে পারে, তুমি যদি ছোটোখাটো ভাগ করো। মোটামুটি এই সাবজেক্টগুলো নিয়ে ধরো একটা সিভিল ইঞ্জিনিয়ারিং তৈরি হচ্ছে। যেমন 1 নম্বর ধরলাম বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, 2 নম্বর ধরলাম স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, 3 নম্বর ধরলাম স্ট্রাকচারাল অ্যানালাইসিস, 4 নম্বর ধরলাম আরসিসি, 5 নম্বর ধরলাম স্টিল, তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট সিপিএম, 7 নম্বর ধরলাম ফ্লুইড মেকানিক্স, 8 নম্বর ধরলাম ওসিএফ ওপেন চ্যানেল ফ্লো, 9 নম্বর ধরলাম সয়েল মেকানিক্স বা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, 10 নম্বর সার্ভে, 11 নম্বর ইরিগেশন, 12 নম্বর হাইওয়ে, 13 নম্বর হাইড্রোলজি, 14 নম্বর ধরো কি বাকি থাকলো, এনভায়রনমেন্ট অ্যান্ড সো অন। মেন সাবজেক্ট। তারপরে তুমি রেলওয়ে ফেলওয়ে এরকম করে আরও ভাগ করতেই পারো, হাইওয়ে না দিয়ে ট্রান্সপোর্টেশন করে দিলাম। তুমি যদি গেট ফেটের প্রিপারেশান নাও, ইন অ্যাডিশন টু দিস তোমার একটা অ্যাপটিটিউডের খাতা থাকবে, আর একটা হচ্ছে তোমার ম্যাথের খাতা থাকবে। তো এই 14টা সাবজেক্ট, টোটাল যে 14টা সাবজেক্ট রয়েছে, এই 14টা সাবজেক্টের 14টা খাতা তোমার কাছে থাকা উচিত। এবং 14টা সাবজেক্টের 14 বা 14টা তোমার কাছে সফট কপি পিডিএফ তোমার ফোনে থাকা উচিত। এটা একদম তোমার রিভিশন বা তুমি নতুন পড়ো, যাই করো না কেন, তোমার এটা থাকা উচিত ফার্স্ট। নেক্সট যেটা রয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর এখানে লিখছি, তোমার যখন তুমি প্রিপারেশান নিতে বসবে, তখন তোমার কাছে ওই মেন নোটসটা, তোমার হ্যান্ড রিটেন নোট, ইয়োর হ্যান্ড রিটেন নোট, সেটা রেসপেক্টিভলি হতে পারে তোমার সফট কপি অর হার্ড কপি, যাই হোক না কেন। তুমি বাড়িতে বসলে হার্ড কপি নিয়ে বসবে, অফিসে যদি পড়তে চাও সফট কপি নিয়ে বসবে। তার সাথে একটা তোমার রাফ কপি থাকা উচিত। এই জিনিস দুটো নিয়ে তুমি এবার রিভিশন করতে বসলে বা নতুন পড়া পড়তে বসলে, নতুন পড়া ইন দ্য সেন্স ফার্স্ট রিভিশনকে আমি নতুন পড়া বলছি, মানে তুমি যখন নোট নিচ্ছ তখন তো একবার পড়ছোই, তারপরে যখন তুমি পড়বে সেটা নিউ ধরলাম বা ফার্স্ট রিভিশন, এই জিনিসটা নিয়ে তুমি বসবে। হলো, এরপরে তোমাকে কি করতে হবে দেখো। ওয়ান্স ইউ ডান উইথ দিস, তুমি যেটা করবে 3 নম্বরে, সেটা হলো তুমি ভালো করে থিওরিটা পড়বে। এটা একটা টেকনিক, একটা সাইকেল রয়েছে। থিওরি পড়লে,
থিওরি পড়ার পরে তুমি হয়তো পুরোপুরি বুঝতে পারলে না থিওরিটা, 1-2 ঘন্টা সময় দিলে পুরোপুরি বুঝতে পারলে না, গো টু নিউমেরিক্যাল। কিছু ফর্মুলাস থাকবে, সেগুলো নোট ডাউন করে নাও। নোট ডাউন সাম ফর্মুলাস, এখানে নোট ডাউন ফর্মুলা, এই রিলেটেড যা যা ফর্মুলা আছে সেগুলো নোট ডাউন করে নাও। নোট ডাউন করে তুমি নিউমেরিক্যালে চলে যাও, সেই রিলেটেড অঙ্ক করো, দেখবে অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে অটোমেটিক। খালি থিওরি পড়ে যে ডাউটগুলো তোমার ক্লিয়ার হতো না, এটা হতে পারে না। একটু 11-12 দিকে যদি যাই, তোমরা প্রবাবিলিটি তো নিশ্চয়ই করেছো। খালি প্রবাবিলিটি থিওরি করে সে যেই হোক না কেন, তুমি কি প্রবাবিলিটি বুঝে গেছো অঙ্ক না করলে? এটা হতে পারে না। এটা থিওরি করে নিউমেরিক্যাল করবে, নিউমেরিক্যাল করে ছেড়ে দেবে না, দেন এগেইন কাম ব্যাক টু থিওরি। এই সাইকেলটা কিন্তু কমপ্লিট করতে হবে যখন তুমি ফার্স্ট টাইম রিভিশন দিচ্ছ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিসের সময় বলছি আমি? ফার্স্ট টাইম রিভিশন দেওয়ার সময়। তুমি থিওরি পড়লে ভালো করে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি কেমিস্ট্রি পড়ছো বা তুমি আমাদের এনভায়রনমেন্টের একটা টপিক পড়ছো যেখানে মোলালিটি, নর্মালিটি, অ্যাভোগাড্রো নাম্বার, এসব বিভিন্ন রকম জিনিস আছে, মোল, ফোল, ইকুইভ্যালেন্ট ওয়েট। তো প্রথমে যদি তুমি থিওরি পড়ো, তুমি এগুলো আস্তে আস্তে পড়ছো। হোয়াট ইজ মোল, হোয়াট ইজ নাম্বার অফ মোল, হোয়াট ইজ মলিকুলার ওয়েট, হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট, হোয়াট ইজ গ্রাম ইকুইভ্যালেন্ট, হোয়াট ইজ নর্মালিটি, হোয়াট ইজ মোলারিটি, এত কিছু পড়ে তোমার মাথা গেল গুলিয়ে। তো গুলিয়ে গেল, তুমি ফর্মুলাগুলো নোট ডাউন করে নিউমেরিক্যালে চলে যাও। একটা এক্সাম্পল দিলাম, জাস্ট গো টু নিউমেরিক্যাল এবং কিছু কিছু নিউমেরিক্যাল করো। করতে করতেই দেখবে তোমার একটা পিকচার, সুন্দর একটা পিক্টোরিয়াল ইমেজ তোমার কাছে তৈরি হয়ে যাবে। এগেইন কাম ব্যাক টু থিওরি, তারপরে দেখবে পুরো জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে। যে কোনো একটা টপিক নিয়ে আমি তোমাদের এক্সাম্পল দিই। সে ফর এক্সাম্পল, তুমি সার্ভে পড়ছো, সার্ভের কম্পাস সার্ভিং নিশ্চয়ই তুমি পড়েছো। যখন ফার্স্ট টাইম পড়েছিলে তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারোনি ভালো করে। তো এখন তোমার কাছে জিনিসটা ক্লিয়ার। কেন? কারণ কি তুমি রিভিশন দিতে দিতে প্রথমে থিওরি পড়েছো, তারপরে নিউমেরিক্যাল করেছো, আবার থিওরিতে এসেছো, আবার নিউমেরিক্যাল করেছো। এই করতে করতে তোমার দেখবে কম্পাস সার্ভিংয়ের একটা আইডিয়া, ওভারঅল আইডিয়া হয়ে গেছে, একটা পিক্টোরিয়াল ইমেজ তোমার মাথায় ক্রিয়েট হয়ে গেছে, এটা হলো কম্পাস সার্ভিং। লেভেলিং চ্যাপ্টার ভাবতেই তোমার মাথায় একটা আইডিয়া হয়ে গেছে, আচ্ছা এই হচ্ছে লেভেলিংয়ের একটা আইডিয়া। তো একটা ওভারঅল ভিউ তৈরি হয়ে যায় যদি তুমি এই প্রসেসটা ফলো করো। এটা হলো রিভিশনের ফার্স্ট টাইম। এইবার একটা ব্যাপার আছে, 4th নাম্বার, যখন তুমি সেকেন্ড টাইম রিভিশন দিবে তখন কিন্তু এই প্রসেসটা ফলো করবে না। আচ্ছা, ফার্স্ট টাইম ফলো করার সময় থিওরিটাকে খুব গুরুত্ব দেবে, কিন্তু ফার্স্ট টাইম রিভিশন দেওয়ার সময় যত নতুন নতুন টার্ম পাবে সেই টার্মগুলোর মানে কি লিখে রাখবে। আমার খাতার কোনো একটা নোট দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা নতুন টার্ম যদি আমি পাই তার পাশে লিখে রাখি যেটার মানে কি। সেটা তুমি পেন্সিল দিয়েও লিখতে পারো, আলাদা কালি দিয়েও লিখতে পারো, আন্ডারলাইন করা থাকবে। তা থিওরিটাকে ভালো গুরুত্ব দিয়ে পড়বে। সেকেন্ড টাইম যখন রিভিশন দেবে তখন কিন্তু থিওরির এত ভালো গুরুত্ব দেওয়ার দরকার নেই। একটা ওভারঅল থিওরি পড়ে নিলে, মানে একটা চোখ বুলিয়ে নিলে, যেটাকে বলে আমরা চোখ বুলানো। কারণ কি তখন ওটার আর দরকার নেই সেকেন্ড টাইম রিভিশনের জন্য। সেকেন্ড হ্যান্ড তারপরে যতবারই তুমি রিভিশন দাও না কেন, হলো তুমি এখানে কি গুরুত্ব দেবে, ফর্মুলাগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে। গিভ ইম্পর্টেন্স টু ফর্মুলা। অবশ্যই ফর্মুলাগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে, কারণ কি তুমি ভুলে গেলেই ফর্মুলাই ভুলে যাবে, ফর্মুলার টার্মগুলো ভুলে যাবে। ফর্মুলাতে তো নিউমেরিক ভ্যালু, এগুলো আলফাবেটিক্যাল ভ্যালু দিয়ে নাম্বার থাকে। ধরো S = K V C R D, এবার কেটা কি, ভিটা কি, সিটা কি, আরটা কি, ডিটা কি, এই টাইপের জিনিস, সেইগুলোকে ভালো করে গুরুত্ব দাও। এবং তারপরে নিউমেরিক্যাল করো। নিউমেরিক্যাল, এই নিউমেরিক্যাল করার একটা টেকনিক আছে। নিউমেরিক্যাল তো তুমি সেটাই করবে যেটা তোমার নোটসে রয়েছে, ওন হ্যান্ড রিটেন নোটসে। তুমি রাফ কপিটা তখন ইউজ করবে। ইউ উইল ইউজ দিস রাফ কপি টু ডু দিস নিউমেরিক্যাল। কোশ্চেনটা দেখবে, সলিউশনটা ঢাকা দিয়ে দিবে। কোশ্চেনটা দেখবে, সলিউশনটা ঢাকা দিয়ে দিবে। দুটো কপি আছে, আরামসে করতে পারবে। একটা কপিতে তোমার মেন নোটস আছে, আর একটা রাফ কপি নিয়ে বসেছো, ঢাকা দিয়ে দিবে। ঢাকা দিয়ে তুমি সেই নিউমেরিক্যালটা নিজে করার চেষ্টা করো, দেখবে হাজার জায়গায় আটকাতে পারো। তুমি সব জানো, জানা সত্ত্বেও বড় নিউমেরিক্যাল যেগুলো থাকবে কনভেনশনাল, সেগুলোতে তুমি আটকে যেতে পারো। সরি, অ্যান্ড দিস উইল হ্যাপেন। তো আটকাতে আটকাতে শিখবে। এরপরে যেটা তোমার করতে হবে সেটা হলো MCQ প্র্যাকটিস। এবার এই MCQটা তুমি যে কোনো বই থেকে করো, ডাজন্ট ম্যাটার টু মি। আমি কোনোদিনও কিন্তু গুপ্তা বইকে খারাপ বলিনি। তোমরা অনেকে বলতে পারো যে স্যার প্রিভিয়াস ইয়েগুলোতে আপনি বলেছেন, একদমই না। আমি বলেছি গুপ্তা থেকে মুখস্থ করার টেকনিকটা আমার ভালো লাগে না। দ্য কোশ্চেন্স গিভেন আর দে আর ভেরি গুড, সেই কোশ্চেনগুলো তুমি করো, সেগুলো বোঝো যে কী করে হচ্ছে, তার অ্যান্সারটা কী করে এসছে। মুখস্থ করে চলে গিয়ে পরীক্ষায় করবে, এই জিনিসটা ভালো না, আমি বলেছি। গুপ্তা করতে পারো, এখন অল স্টেট PSCর বই বেরিয়ে গেছে, সেটা করতে পারো। ESC প্রিভিয়াস ইয়ার করতে পারো, SSC যেই প্রিভিয়াস ইয়ার করতে পারো, PSC এই যেই প্রিভিয়াস ইয়ার করতে পারো।
হাজার ঘন্টা বই অ্যাভেলেবেল আছে, যে বইটা নাও সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস তুমি করতে পারো। আর ওভারের বই আছে, খুরমি গুপ্তা আছে, প্রচুর বই আছে, যে কোনো একটা বই নিয়ে তুমি কোশ্চেন প্র্যাকটিস করো। একটা বই কমপ্লিট করলে দেখবে মোটামুটি 80 to 90% কোশ্চেন কভার হয়ে যাবে। অন্য বই করবে ওই 80% কোশ্চেন কমনই পাবে, বাকি 20% হয়তো আলাদা পাবে। কিন্তু একটা যে কোনো স্ট্যান্ডার্ড বই করে নিলে দেখবে মোটামুটি সমস্ত কিছুই সলভ হয়ে যাচ্ছে। ইএসসি প্রিভিয়াস ইয়ার করাটা সবচেয়ে ভালো এই সব দিক থেকে। ওই কিছু অ্যাজারশন রিজন ফিজন যদি তুমি বাদ দিতে পারো নিজে থেকে, বাকি যদি তুমি করো দেখবে তোমার সমস্ত কোশ্চেন অ্যান্সার এখান থেকে হয়ে যাবে। এই হলো তোমার রিভিশনটা। এর পরের বার থেকে তুমি যতবারই পড়বে এই জিনিসটা তুমি ফলো করবে। হালকা করে থিওরিটা পড়ে নিলে এই ফর্মুলাগুলোকে ইম্পর্টেন্স দিবে, তখন করে নিউমেরিক্যালটা করো ঢাকা দিয়ে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো। দেখবে তোমার থিওরিরও রিভিশন হয়ে যাচ্ছে, নিউমেরিক্যালও রিভিশন হয়ে যাচ্ছে। এরম করতে 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 একটা সময় এমন আসবে, ওয়ান টাইম উইল কাম, যে তুমি ধরো একটা এমসিকিউ বই করছো আর ওভার, এই বইটাতে প্রচুর ভুল রয়েছে, বিশাল বড় বই, থাউজেন্ডস অফ মিস্টেক্স আর দেয়ার। তুমি ওই বইয়ের যে ভুলগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করা এখন শুরু করে দিতে পারবে। তুমি পরিষ্কার বুঝে যাবে যে এটা ভুল দেওয়া আছে। যখন তোমার এটা হয়ে যাবে তার মানে ভাববে যে তোমার প্রিপারেশন লেভেল একদম ঠিক আছে। তুমি ধরতে পারবে যে এই অ্যান্সারটা এরা ভুল দিয়েছে। ঠিক আছে, এই হলো একটা ওভারঅল রিভিশন টেকনিক। দেখি এখন কতক্ষণের হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এই হলো একটা রিভিশন টেকনিক যেটা আমি বলেছি তোমাদের ফলো করা উচিত। আচ্ছা, নেক্সট তোমাকে কি করা উচিত দেখো। এরপরে এটা তো তোমার এমসিকিউর জন্য তৈরি হয়ে গেল। একটা খুব ভালো উপায় আছে, এই জিনিসটা না করা মানে কমপ্লিট প্রিপারেশন হবেই না। এটা আমি নিজে এখন টিচার হয়ে জিনিসটা বুঝতে পারছি। সেটা হচ্ছে কোনো একটা টপিক ধরো তুমি সিলেক্ট করলে, আমি সিম্পল একটা টপিক ধরলাম, ধরো তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল না, শিয়ার স্ট্রেংথ অফ সয়েল করলে। টপিকটা পড়ে নিলে, একটু বড় টপিক নিবে, বা ধরো তুমি কনসলিডেশন বা স্যালো ফাউন্ডেশন, তিনটেই আমি বললাম, এরকম করে ধরো তুমি টপিক নিলে। টপিকটা পুরো পড়ে ফেললে, পড়ে নেওয়ার পরে তুমি তোমার নোটসকে সরিয়ে দাও। একটা বোর্ড নাও বা ট্যাব নাও বা রাফ কপি নাও, হোয়াট এভার মে বি দ্য কনভিনিয়েন্ট ওয়ে ফর ইউ টু টেক ইট। নিয়ে তুমি এবার ছাত্রদের পড়াও। যদি তোমার বন্ধুবান্ধব বা ছাত্র না থাকে, হতে তো পারে তোমার কাছে সবাই পড়তে আসবে কেন, তাহলে তুমি নিজেই পড়াও, অ্যাজিউমিং দ্যাট স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ ইউ। তুমি কি করবে বলো তো? তোমাকে প্রথম থেকে ভাবতে হবে যে কোন স্টেপের পর কোন স্টেপ করব, কোনটার পর কোনটা আসবো, তারপরে কি আসবো। এই জায়গাটা স্টেপ বাই স্টেপ যখন তোমার মাথায় চলে আসবে না, তখন দেখবে তুমি ওই জিনিসটা আর ভুলছো না। তাহলে লাস্ট 1 নম্বর টপিক বলেছিলাম, 1 নম্বর বলেছিলাম তোমার ওই প্রিরিকুইজিটে কী ছিল? ইন প্রিরিকুইজিট ইউ শ্যাড হ্যাভ নোটস, প্রপার নোট তোমার কাছে থাকতে হবে, রাফ কপি একটা থাকতে হবে। ওটা হতো প্রিরিকুইজিট। সেকেন্ড কী ছিল? সেকেন্ড তোমার ছিল হচ্ছে ফার্স্ট রিভিশন টেকনিক বলেছি। তারপরে বলেছি 3 নম্বর কী ছিল? সেকেন্ড অ্যান্ড মোর, তারপরেরগুলো রিভিশন। এবার তুমি চলে আসলো যেই টপিকটা তুমি পড়েছো সেটা তুমি টিচ করো, টিচিং। সেটা তুমি একবার পড়াও, দেখবে জানা জিনিস 14 বার আটকাচ্ছ। তুমি এটা করে দেখো, তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় তোমার গাফিলতিগুলো ছিল। কিছু কিছু ফল্ট না উপর থেকে দেখা যায় এরকম করে, যে আচ্ছা এখানে 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 মিস্টেক আছে। কিছু কিছু ফল্ট আছে যেটা দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের দরকার পড়ে। এই জিনিসটা যখন তুমি করে ফেলতে পারবে, তখন তোমার যে ফল্টসগুলো রয়েছে, যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে না, বা ইন নেকেড আইজ ইউ আর নট এবল টু সি, সেগুলো তুমি এখানে দেখতে পাবে। এবারে টিচিং করার বিভিন্ন রকম উপায় আছে, আমি তোমাকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। এর সাথে সাথে তোমাকে যেটা করতে হবে, মাস্ট, এটা করতেই হবে, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, সেটা হলো তোমাকে রেকর্ডিং কিন্তু করতেই হবে, মাস্ট। তুমি তোমার পড়ানোটাকে রেকর্ডিং করো। লজ্জা পাওয়ার তো কোনো ব্যাপার নেই। তুমি নিজেই দেখছো না, তুমি ইউটিউবে আপলোড করছো না, বিশ্বের ব্রহ্মাণ্ডের সবাই তোমাকে দেখছে। একা ঘরে তুমি যেটা পড়াচ্ছ সেটা তুমি রেকর্ড করো, একটা মোবাইল স্ট্যান্ড কিনে নাও, কিনে নিয়ে রেকর্ড করো। করে এই যে অনেকে আমাকে ইন্টারভিউর সম্বন্ধে বলে, যখন পিএসসি যে ইন্টারভিউ দিয়ে আমাকে অনেকেই বলেছে, আমি এটা জিজ্ঞেস করি যে তোমাদের সেলফ অ্যানালাইসিসটা কী। অনেকেই এই কথাটা আমাকে বলেছে, স্যার আমি নিজেরটা কী করে বুঝবো। এই মেন্টালিটি বা এই কথাবার্তাটা বলার সাথে সাথে আমি বুঝে গেলাম যে তুমি তৈরি নও। সেলফ অ্যানালাইসিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পরীক্ষা দিয়ে এসে তুমি যদি অ্যানালাইসিস করতে না পারো যে তুমি কত পাবে, তাহলে আর কী লাভ হলো? তো তার মানে তুমি সেভাবে তৈরি হওনি, সেলফ অ্যানালাইসিস করাই যায়। হ্যাঁ, অ্যানালাইসিস করতে গিয়ে তুমি যে সঠিক অ্যানালাইসিস করবে তা নাও হতে পারে, তার জন্য অন্য আরেকজন দরকার। এবার তুমি কি করবে? তুমি এটা করো রেকর্ডিং, পরিষ্কার পাতি রেকর্ডিং করলে,
রেকর্ডিং করে তুমি অ্যানালাইসিস করো, যে তুমি নিজে অ্যানালাইসিস করো, তুমি নিজের পড়ানোর টেকনিকে দেখবে হাসবে। প্রথমবার যখন তুমি পড়াবে না, তুমি যখন ভিডিওটা দেখবে তুমি নিজে লজ্জা পাবে, দেখবে যে আমি এত বাজে পড়ালাম। এই জিনিসটা রিপিটেটিভ বার তোমাকে করতে হবে। প্রথমে তুমি শিয়ার স্ট্রেংথ অফ সয়েল পড়ালে, তারপরে কনসোলিডেশন পড়ালে, তাহলে স্যালো ফাউন্ডেশন পড়ালে, তারপরে ডিপ ফাউন্ডেশন পড়ালে, দেখবে ধীরে 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 ইমপ্রুভ হচ্ছে। তুমি ধরো সয়েল ক্লাসিফিকেশন পড়ালে, তুমি ধরো ওটা হচ্ছে তোমার ইনফাইনাইট স্লোপ পড়ালে, এরকম তুমি পড়াতে থাকো, আরও টপিক ধরতে থাকো এবং পড়াতে থাকো, পড়াতে দেখবে এবং অ্যানালিসিস করবে। অ্যানালিসিস করে তুমি দেখবে যে তোমার কী সমস্যা হয়েছে। লজ্জা পাওয়ার তো কোনো ব্যাপার নেই, নিজেরটা নিজেই অ্যানালিসিস করছো। হ্যাঁ, কেউ তো দেখছে না, করে ডিলিট করে দাও বা রেখে দাও কোনো একটা সিস্টেমে, পরে আবার দেখবে যে তুমি কীরকম ইমপ্রুভ করেছো। এই হয়ে গেল ব্যাপার। এইটা যদি তুমি পুরোপুরি করতে পারো, এই রেকর্ডিংটা কিন্তু মাস্ট তোমাকে এটা করতেই হবে, করে দেখবে এবং সেলফ অ্যানালাইসিস করবে। এবার দরকার পড়লে তুমি সেটা অন্য কাউকে দেখাও বা অন্য কারো দ্বারা অ্যানালাইসিস করে নাও যে আমি এটা করেছি, আমি কি ঠিক করেছি কি না। এই হলো ব্যাপার, সেটা অন্য একজন দ্বারা ভেরিফাই করানোটা জরুরি। এবার তুমি বলে স্যার এটা তো প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের কাছে তো অত সময় নেই। অত সময় না থাকলে শর্টকাট মারতে হবে, কিছু জায়গা তোমাকে কাট করতে হবে। যেমন এই জিনিসটা তুমি হয়তো করলে না, এখন রিটেন দিয়ে দিবে, রিটেন দেওয়ার পরে তুমি ইন্টারভিউর আগে এই জিনিসটা করলে। কারণ কি, ইন্টারভিউর আগে এই জিনিসটা করলে তোমার তো স্পোকেন পাওয়ারটাও বাড়বে না। তুমি যে বলতে গিয়ে 14 বার আটকাচ্ছ, সেই জিনিসটা তো তোমার কম হবে এটা করতে গিয়ে, তাই তো 100% কম হবে। আচ্ছা, তোমার ধরো পড়ার জিনিস নিয়েই আলোচনা করতে ভালো লাগছে না, দরকার নেই তো, তুমি একটা বাইরের একটা আউটসাইড টপিক চুজ করে নাও। কি আছে, একটা ইউটিউব চ্যানেল খোলো, তুমি একটা ক্রিকেট অ্যানালাইসিসের চ্যানেল খুলতে পারো। ক্রিকেট তো প্রতিদিন হয়, যে কোনো একটা ক্রিকেট অ্যানালাইসিসের একটা চ্যানেল খুলে তুমি সেখানে আজকের দিনের কি হলো সেটা নিয়ে আলোচনা করো, যদি তোমার কাছে সময় থেকে থাকে। এবার ক্রিকেট দেখার সময় নেই, তাহলে এটা করা যাবে না। আচ্ছা, রিসেন্টলি দেখবে প্রচুর ঘটনা হয়েছে এখন এক্সিকিউটিভের সাথে, মানে এক্সিকিউটিভের হেড আমি বলছি আছি প্রেসিডেন্টের সাথে দেখবে সুপ্রিম কোর্টের জাজদের ঝামেলা হয়ে গেছে। সুপ্রিম কোর্টের জাজেরা প্রেসিডেন্টকে অর্ডার করেছে যে এতদিনের মধ্যে করতে হবে, নাহলে আপনার সই লাগবে না, তাতেই লেজিসলেচার যারা পাস করা জিনিস ভ্যালিড হয়ে যাবে, যেটা তামিলনাড়ুতে হয়েছে। আমি ডিটেলে যেতে চাইছি না, এরকম কোনো একটা টপিক পড়ো যেটা তোমার কাজেও লাগবে, সেই টপিকটা নিয়ে আলোচনা করো, ডিসকাস করো, করে দেখো যে তুমি কীরকম বলছো, তাতে তোমার বলার বা স্পোকেন পাওয়ারের যে ক্ষমতাটা সেটা বাড়বে। তো ইন দিস ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর টেকনিক্স। এইবার লাস্ট একটা কথা বলে শেষ করবো, এই জিনিসগুলো করতে লাগে অনেক সময়। মানে তুমি যদি এখন বিটেক কলেজে পড়ে থাকো, 3rd ইয়ার 4th ইয়ারে আছো, তুমি তো এটা করতেই পারো। কিন্তু যাদের কাছে একদম সময় নেই, তাদের কাছে যেটা করতে হয় আমার যেটা মনে হয়, যেমন দেখো আমি যদি ধরে নিই যে 9টা থেকে 7টা অবধি তুমি অ্যাভেলেবেল নও, ইন দিস টাইম ইউ আর নট অ্যাভেলেবেল, কিন্তু তুমি অফিসে চাকরি করছো, তার মানে আমি ধরে নেব যে এই দুটো জিনিস তোমার রেডি আছে। আর একটা বেসিক কনসেপ্ট। কেন? কারণ কি, তুমি বিটেক কমপ্লিট করে ফেলেছো। এবার ধরো এখানেও জব করছো, এই দুটোও রেডি নেই, তাহলে তো একটু মুশকিল। এই দুটো রেডি আছে অ্যান্ড তুমি এই সময়টা একদমই পাচ্ছ না, আর তোমার কাছে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আছে, ইউ আর গোয়িং টু অ্যাডভান্স। কারণ চাকরি পেতে গেলে এখন অ্যাডভান্স লেভেলে যেতে হবে, নাহলে হবে না, মার্কেটের সিচুয়েশন খুবই খারাপ। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিনের বেলা 1 ঘন্টা তুমি কিছু জিনিস পড়ো, নিউ টপিক। রাত্রিবেলা আসার পরে 2 to 3 আওয়ার বার করতেই হবে তোমাকে। আমি 3 আওয়ারই ধরলাম, তুমি পড়ো হচ্ছে নিউ টপিক। তাহলে 4 ঘন্টা নিউ টপিক ইজ এনাফ। টোটাল দিনে 4 আওয়ার নিউ টপিক হলো। এবার অ্যাভারেজে আমি বলছি, এবার শনি রবিবার হয়তো তুমি ছুটি পাও, বা রবিবার ছুটি পাও, বা অফিসিয়াল অন্য দিনে ছুটি পাও, সেই জিনিসগুলো বেশি টাইম পাবে, সেটাও আমি ধরলাম না, সেটা এই 4 আওয়ারের মধ্যেই হয়ে গেল। কোনো দিন কম হলে ওটা ম্যানেজ করে নেবে ওখানে। তো পার ডে 4 আওয়ার তুমি নিউ টপিক পড়ো পার ডে। এইবার তুমি যে অফিস টাইমে রয়েছো, এই অফিস টাইমে কিন্তু পুরো সময়টা যে তোমাকে পড়তে হবে, ফাঁকা থাকবে না, এটা আমি মানতে পারি না। সে তুমি যেখানেই কাজ করো, এইখানটাতে তোমাকে মোবাইলে সফট কপিতে রিভিশন করতে হবে, এটা তুমি মনে রাখবে। এই ওয়ার্কিং আওয়ারে কিন্তু তুমি নতুন টপিক পড়তে পারবে না, ওটা নতুন টপিক পড়ার জায়গা নয়। তো হোয়াট উইল ডু, ইউ ক্যান রিভাইজ দোজ থিংস, সেইটা তুমি করতে পারবে। ধরো ফর্মুলা তুমি পড়েছো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো রিজিড পেভমেন্ট ডিজাইনের প্রচুর ফর্মুলা রয়েছে, যদি তোমরা কোনোদিন করে থাকো তাহলে জানো। তো সেই ফর্মুলাগুলো তুমি পড়েছো, কিন্তু তুমি ভুলে গেছো, অঙ্ক টঙ্ক তোমার করা আছে। তো সেই রিভিশনটা ফর্মুলার তুমি এখানে দিতে পারবে না, 100% দিতে পারবে তোমার মোবাইলে থাকলে।
লোকে কী বলে মোবাইল করছে, কাস্টিং হচ্ছে, তুমি মোবাইল দেখছো, কী আছে ওখানে, তুমি আছো, এইটুকুই এনাফ। এই কষ্টটা তোমাকে করতে হবে, এটাকেই বলে হার্ডওয়ার্ক। সেখানে তুমি ফর্মুলাগুলো কিন্তু রিভিশন দেবে। তুমি দেখবে প্রচুর এমন অঙ্ক থাকে যেগুলো তুমি ভুলে গেছো, তার জন্য করতে পারবে না। তো এই সময়টা, এই যে 9টা থেকে 7টা অবধি যদি তুমি ইউটিলাইজ করতে পারো মোবাইলে সফট কপিতে দেখে, তাহলে তোমার ওই জিনিসটা হবে না, কারণ কি তুমি কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে একটা রয়েছো, তাহলে তুমি ভুলবে না। ঠিক আছে, এবার লাস্ট আমার আসলো, একটু বড় হয়ে যাচ্ছে, দেখি কতক্ষণে হলো। ইয়েস, একটু বড় হয়ে গেছে। রিভিশন টেকনিকে এটা না বললেই নয়, সেই জন্য আমাকে বলতেই হচ্ছে। সেটা হলো একটা পিরিয়ডিক রিভিশন কিন্তু তোমাকে দিতে হবে। যেমন ধরো আমি যেরকম করে পড়াচ্ছি সেই হিসাবেই যদি ধরি, আমি সবার প্রথমে এনভায়রনমেন্ট পড়িয়েছি, তারপরে আমার সার্ভে কমপ্লিট হয়েছে, তারপরে আমার ইরিগেশন এখন চলছে ক্লাসে। এবার ইরিগেশনটা তোমার নিউ টপিক, তুমি এই নিউ টপিকটা পড়ছো, পড়ার সাথে সাথে এনভায়রনমেন্ট একটু রিভিশন দাও। এরপরে সে ফর এক্সাম্পল তোমার আসলো সয়েল মেকানিক্স। সয়েল মেকানিক্স তোমার কাছে তখন নিউ হয়ে গেল, এটা কিন্তু আর নিউ নয়। তখন তোমাকে এনভায়রনমেন্টটাও একটু রিভিশন দিতে হবে, তার সাথে সাথে সার্ভেটাও একটু রিভিশন দিতে হবে। তো এই পিরিয়ডিক রিভিশনটা তোমাকে দিতে হবে। তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো টপিক রিভিশন দেওয়ার 1 মাস পার হয়ে যায়, ধরো তুমি মে মাস সে পড়ছো হচ্ছে সে ফর এক্সাম্পল হাইড্রোলজি, তুমি অন্য টপিকগুলো রিভিশন দিয়েছো, সার্ভে করেছো, ইরিগেশন দিয়েছো, এরকম রিভিশন দিয়েছো, মে মাসে কমপ্লিটলি তুমি এনভায়রনমেন্ট ধরোনি, একদমই রিভিশন দাওনি, কমপ্লিট ব্ল্যাঙ্ক। জুন মাসে সবার প্রথম তোমার কাজ হবে তুমি এনভায়রনমেন্টকে আগে রিভিশন দাও। এর জন্য তোমাকে একটু লিখতে হবে কোথাও যে আমি কোন টপিকগুলো কোন কোন মাসে রিভিশন দিলাম। এই জিনিসটা তোমাকে একটু করে রাখতে হবে, নিজেদের মতো করে তুমি এটা করে রাখতে পারবে। সে তোমার কম্পিউটারে কোনো সফট কপিতে হোক বা খাতায় কোনো হার্ড কপিতে হোক, তোমাকে একটা পিরিয়ডিক্যালি তুমি মনে রাখবে কোনো 1 মাসে কোনো পুরনো জিনিস যেন রিভিশন দেওয়া বাদ না যায়, তাহলে ভুলে যাবে। 1 মাস অতিক্রম হলে তুমি ভুলে যাবে, একদম শিওর। সেটা তোমাকে পিরিয়ডিক্যালি করতে হবে। এবার তার জন্য যখন তোমার টপিক কম হয়েছে, তখন তুমি নতুন টপিকের দিকে বেশি ধ্যান দিবে। ধরো তুমি এনভায়রনমেন্ট সবে শেষ করলে, সার্ভে পড়ছো, তাহলে নিউ টপিকে ফোকাস বেশি করো, কারণ কি তোমার পুরনো টপিক কম আছে। লাস্টের দিকে আসছো, ধরো তুমি লাস্টে একদম পড়ছো বিএমসি, তার মানে এখানে তুমি একটু কম ফোকাস করবে এখন নিউ টপিকে, কারণ কি নিউ টপিকটা তো একটাই আছে কিন্তু ব্যাকলগ প্রচুর, তো এগুলো জায়গায় তুমি বেশি ফোকাস করো। এইভাবে একটু টাইম ম্যানেজমেন্ট তোমাকে করে নিতে হবে। আর এই যে 1টা বছর রয়েছে, এই 1টা বছর একটু সোশ্যাল লাইফ থেকে বাইরে আসতেই হবে, না হলে কিন্তু কোনো উপায় নেই। কারণ কি একদিন করলাম এটা করা যাবে না, একদিন অনেক। এক তো তোমার মাইন্ডটাকে ডিভিয়েট করার জন্য অনেক, মানে এই যে তুমি যদি বলো একদিন একটা জায়গায় গেলাম কী হবে, ওই একদিনে তোমার মাইন্ড ডেভিয়েশন হওয়ার জন্য এনাফ। তারপরে একদিনে যা তুমি প্ল্যান করে রেখেছো, সেই যে এই যে 4 আওয়ার পার ডে আমি একটা প্ল্যান দিলাম, এই 4 আওয়ারের ডে একদিন না হওয়া মানে তোমাকে অন্যদিন 8 ঘন্টা করতে হবে ম্যানেজ করার জন্য, ইট উইল বি ডিফিকাল্ট ওয়ার্ক। তো একটু এই সময়টুকু 6 মাস বা 7 মাস যাই তোমাদের কাছে আছে, সেই সময়টুকু কিন্তু একটু গুরুত্ব দিয়ে একটু সোশ্যাল লাইফ থেকে বেরিয়েই তোমাকে একটু খাটনি করে করতে হবে। ব্যাস এইটুকুই আমার বলার। এই হলো রিভিশন টেকনিক। এটা আমি আগেও বলেছিলাম, আবার একটা ভিডিওতে বললাম, আর আরও 2-3টে রিকোয়েস্ট এসছে, সেগুলো আমি ইন ডিউ কোর্স অফ টাইম তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। তুমি এইটা মানতেও পারো, নাও মানতে পারো, এই যে টেকনিকটা বললাম, তুমি অন্য টেকনিকও ফলো করতে পারো। আলটিমেটলি হোয়াট এভার টেকনিক ইউ আর চুজিং দ্যাট শুড বি শুটেড টু ইউ, তোমার জন্য যেন সেটা শ্যুট করে। ব্যাস, চলো, থ্যাংক ইউ।